হ্যালো এভরিওয়ান, নেক্সট জেনারেশন লার্নার্স চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা পড়ব হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই। আমাদের জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের অধীনে যে বইটা আছে সেই বইটাই আমরা পড়ব। আজকে পড়ব হচ্ছে প্রথম অধ্যায়। তোমরা তোমাদের সাথে খাতা কলম নিয়েও থাকো, রেডি থাকো। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। এবার আমরা আসি। দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে হয়। এগুলো হলো তোমার উচ্চতা কত, তোমার ওজন কত, এখন কয়টা বাজে, আজকে বাতাসের তাপমাত্রা কত ইত্যাদি। এই প্রশ্নগুলো উত্তরের জন্য দরকার উচ্চতা, ওজন, সময় এবং তাপমাত্রার মাপজোখের। দৈনন্দিন জীবনে এই মাপজোখের উপর আমরা নানানভাবে নির্ভরশীল। এই মাপজোখের মাধ্যমে আমরা মূলত কোনো কিছুর পরিমাণ নির্ণয় করে থাকি, আর এই কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ। দৈনন্দিন জীবনে নানাবিধ ঘটনায় এই পরিমাপের সাথে আমরা পরিচিত, যেমন বাজার থেকে চাল কিনে আনতে, রান্নার জন্য তেলের ব্যবহারের সময়, জামা কাপড় তৈরির সময়। এই যে পড়লাম, আমরা কি জিনিসটা বুঝছি? এটা হচ্ছে, ধরো আমরা তো প্রতিনিয়তই কোনো না কোনো কিছু পরিমাপ জানার জন্য প্রশ্ন করে থাকি, বাট সব কিছুর পরিমাপ কি একই স্টেপে নির্ণয় করা হয়? এক এক জিনিস এক একভাবে পরিমাপ করা হয়ে থাকে, সেটাই বলা হয়েছে। এখানে আমরা একটা স্কেল দেখতে পাচ্ছি। স্কেলে হচ্ছে দেখো দেয়া আছে সেন্টিমিটার আর ইঞ্চিতে পরিমাপ। যেমন আমরা কোনো কিছু দৈর্ঘ্য নির্ণয়ের জন্য ব্যবহার করি সেন্টিমিটার আর ইঞ্চি। নিচে আরেকটা দেখতে পাচ্ছি হচ্ছে থার্মোমিটার। এটা আমরা হচ্ছে ব্যবহার করি যখন আমাদের জ্বর আসে, যে আমাদের টেম্পারেচার কত হয়েছে সেটা নির্ণয়ের জন্য, তাই না? তো এক এক জিনিস এক একটা পরিমাপের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এবার আসি, এই অধ্যায় শেষে আমরা দেখতে পাবো বৈজ্ঞানিক প্রক্রিয়া পরীক্ষণ ব্যাখ্যা করতে পারবো, বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহ ব্যাখ্যা করতে পারবো, পরিমাপের প্রয়োজনীয়তা এবং এককের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, মৌলিক ও যৌগিক একক ব্যাখ্যা করতে পারবো, দৈর্ঘ্য, ভর, সময় পরিমাপ করতে পারবো, বিভিন্ন আকারের কঠিন বস্তুর আয়তন পরিমাপ করতে পারবো, তরল পদার্থের আয়তন পরিমাপ করতে পারবো এবং তাপমাত্রা পরিমাপ করতে পারবো। যেহেতু আমরা আজকে বিজ্ঞান পড়ছি, তো ফার্স্ট অফ অল আমাদের বিজ্ঞানের ডেফিনেশনটা জানা উচিত, তাই না? এবার আসি, বিজ্ঞান। বিজ্ঞান শব্দটির অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। তোমাদের অবজেক্টিভে থাকবে, যেমন এগুলো খুব ইম্পর্টেন্ট। বিজ্ঞান শব্দটির অর্থ কি? বিশেষ জ্ঞান। জ্ঞান কি তা জানি? কোনো বিষয়ে তথ্য, উপাত্ত, দক্ষতা এবং সেই বিষয় সম্বন্ধে উপলব্ধি, এইসব মিলিয়েই হয় সেই বিষয়ে জ্ঞান। বিজ্ঞান তাহলে কোন বিষয়ে জ্ঞান? বিজ্ঞান হলো প্রকৃতি ও নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধে জ্ঞান। তোমরা এর আগে বিভিন্ন জীব ও জড়বস্তু সম্বন্ধে জেনেছ, আবার নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধেও জেনেছ, কিভাবে বৃষ্টি হয়, উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে ইত্যাদি। এই সবই বিজ্ঞানের অংশ। তবে প্রকৃতি সম্পর্কে যে কোনো তথ্য উপলব্ধি কিন্তু বিজ্ঞান নয়। কেউ যদি কোনো প্রাকৃতিক ঘটনার মন গড়া ব্যাখ্যা দেয়, তা বিজ্ঞান হবে না। বৈজ্ঞানিক জ্ঞান হতে হলে তাকে হতে হয় পরীক্ষা পর্যবেক্ষণ করে পেতে হবে, অথবা পরীক্ষা বা পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য দ্বারা সমর্থিত হতে হবে। বৃষ্টি কিভাবে হয় তা নিয়ে হয়তো তোমরা গল্পাকারে অনেক ব্যাখ্যাই শুনেছ, কিন্তু এ ধরনের ব্যাখ্যা কি বিজ্ঞান? না, এ ধরনের ব্যাখ্যা বিজ্ঞান নয়, কারণ এসব ব্যাখ্যা পরীক্ষা থেকে পাওয়া নয়, কোনো পরীক্ষা এদের সমর্থন করে না। এই জ্ঞান কিভাবে তাহলে আমরা অর্জন করি? পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ এবং যুক্তিযুক্ত চিন্তার মাধ্যমে আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করি। বিজ্ঞানের জ্ঞান তাহলে কিভাবে অর্জন করতে হয়? পরীক্ষা নিরীক্ষা চালাতে হয়, পর্যবেক্ষণ এবং যুক্তিযুক্ত চিন্তা, এই সমন্বয়ে তৈরি হয় বিজ্ঞানের জ্ঞান। এগুলো হচ্ছে বিজ্ঞানের একটা প্রক্রিয়া। জ্ঞান যেমন বিজ্ঞান, জ্ঞান অর্জনের প্রক্রিয়াও তেমনই বিজ্ঞান। বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের জন্য যেমন বৈজ্ঞানিক প্রক্রিয়া দরকার, তেমনই দরকার একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি বা মনোভাব, অর্থাৎ যুক্তিযুক্তভাবে চিন্তা করার মনোভাব। অপরের মতামতে মূল্য দেওয়া এবং নিজের ভুল স্বীকার করা এক্ষেত্রে জরুরি। একে বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গিও বলা হয়। বিজ্ঞানকে তাহলে কি বলা যায়? বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা থেকে পাওয়া বা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত, এবং একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গিরও প্রয়োজন।
বৈজ্ঞানিক জ্ঞান যেমন গুরুত্বপূর্ণ, জ্ঞান অর্জনের প্রক্রিয়া বা পদ্ধতিও তেমন গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি আমরা একটা নতুন শব্দ পেলাম। এটা মানে কি? এটা হচ্ছে দৃষ্টিভঙ্গি বা মনোভাব। যেমন কোনো কিছু যুক্তি দিয়ে যাতে চিন্তা করে সেটার বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হয়, সেটাই হচ্ছে বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। এবার আমরা আসি বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ। বৈজ্ঞানিক জ্ঞান অর্জনে কি কি একটিমাত্র নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে? না, একাধিক উপায়ে বিজ্ঞানের জ্ঞান পাওয়া যায়। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন প্রক্রিয়া পদ্ধতিতে বিজ্ঞানের জ্ঞান অনুসন্ধান করেছেন, তবে এর মধ্যে অনেক ক্ষেত্রেই মিল রয়েছে। সে মিলের ভিত্তিতে বৈজ্ঞানিক প্রক্রিয়াকে নিম্নোক্তভাবে বর্ণনা করা যায়। যেমন প্রথমে হচ্ছে প্রশ্ন বা সমস্যা নির্বাচন, তারপর হচ্ছে বিদ্যমান তথ্য সংগ্রহ, দেন সম্ভাব্য ফলাফল অনুমান, পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের উপকরণ তৈরি, তারপর পর্যবেক্ষণ এবং উপাত্ত সংগ্রহ, এরপরে যাব প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণে, তারপরে যাব সম্ভাব্য ফলাফল গ্রহণ বা বর্জন, সর্বশেষে আছে ফলাফল প্রকাশ। এই যে প্রবাহ চিত্রটা, এটা হচ্ছে একটি বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ। এবার এটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে জানি। চলো, যেমন একটা পরীক্ষণ হলো বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর খোঁজার জন্য একজন বিজ্ঞানী প্রথমে জানা বা বিদ্যমান তথ্যের আলোকে একটি আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করেন। পরবর্তীতে তিনি পরীক্ষণের মাধ্যমে ওই অনুমিত সিদ্ধান্ত ঠিক হয়েছে কিনা তা যাচাই করেন। পরীক্ষণের উপাত্ত বিশ্লেষণ করে যদি দেখা যায় অনুমিত সিদ্ধান্ত ঠিক ছিল না, তাহলে তিনি নতুন করে অনুমিত সিদ্ধান্ত গ্রহণ করেন। তারপর আবার তা পরীক্ষণের মাধ্যমে যাচাই করেন। অধিকাংশ পরীক্ষণ পদ্ধতির মূল বৈশিষ্ট্য হলো এতে সকল কিছু স্থির রেখে একটিমাত্র চলক পরিবর্তন করা হয়। নিচে পরীক্ষণ পদ্ধতির ধাপসমূহ একটি উদাহরণ দেয়া হলো। এবার আমরা আসি পরীক্ষাটিতে। যেমন বেঁচে থাকার জন্য গাছের পানি দরকার কিনা তার একটা পরীক্ষা করি আমরা। চলো, পরীক্ষণটি হতে যা দরকার: ছোট দুটি পাত্র, ফুল গাছের দুটি চারা, পানি ও শুকনো মাটি। পদ্ধতি প্রথমে আমাদের যে আমরা যে পড়ছি প্রবাহের চিত্রের প্রথম পদ্ধতি ছিল যেমন প্রশ্ন, এটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন বা সমস্যা। দেন তথ্য সংগ্রহ, এখানে আসি যে সমস্যা এতে ছিল পরীক্ষণ পদ্ধতির প্রথম ধাপে তোমরা সমস্যা স্থির করলে যে ফুল গাছের চারা তুলে এনে লাগালে কি গাছ মারা যাচ্ছে কেন। এখন তথ্য সংগ্রহতে পাইলাম যে তোমরা বই পড়ে শিক্ষককে বা পিতামাতাকে জিজ্ঞেস করে জানার চেষ্টা করলে কেন চারা গাছটি মারা যেতে পারে। তোমরা জানলে যে পানি না পেলে চারা গাছ মারা যায়, এটা একটা আমরা তথ্য সংগ্রহ করলাম। দেন একটা অনুমিত সিদ্ধান্ত গ্রহণ করব যে জানা তথ্য থেকে তোমরা অনুমিত সিদ্ধান্ত নিলে পানির অভাবে চারা গাছ মারা যায়। এবার আসি পরীক্ষণের পরিকল্পনা। এবার তোমরা পরীক্ষণের পরিকল্পনা করলে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে এই পরীক্ষণের জন্য তোমাদের দুটি পাত্রে দুটি গাছ নিতে হবে। তোমরা কেবল দুটি পাত্রের মধ্যে একটি বিষয়ে পার্থক্য রাখতে পারবে, অন্য সব কিছু সমান সমান রাখতে হবে, না হলে তোমরা যেটি যাচাই করতে চাও তা কিন্তু করতে পারবে না। দেন পরীক্ষণের জন্য ছোট দুটি একই রকমের পাত্র নেও। মাটি বা প্লাস্টিকের টব জাতীয় পাত্র হলে আরো ভালো হয়। পাত্র দুটির তলায় ছোট ছিদ্র করো, আবার শুকনো মাটি দিয়ে পাত্র দুটি ভরে দাও। এবার একই ধরনের দুটি চারা গাছ দুটি পাত্রে রোপণ করো, একটিতে পানি দিব আরেকটি শুকনা রাখবো। দুটি গাছকে ছায়ায় রেখে দাও। পরের দিন গাছ দুটিকে পর্যবেক্ষণ করে দেখবে যে একটি গাছ প্রায় মরে গেছে, অন্যটি সতেজ, তাই না? দেন আমরা উপাত্ত বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণে কি পাবো? দুটি পাত্রে একই ধরনের মাটি ছিল, চারা গাছ দুটিকেও পাত্র একই জায়গায় রাখা হয়েছিল, কিন্তু তাদের মধ্যে পার্থক্য ছিল কেবল পানি, কারণ একটিতে পানি দেওয়া হয়েছিল আরেকটিতে পানি দেওয়া হয়নি। এ থেকে সিদ্ধান্ত আসা যায় যে পানি না দেওয়ায় চারা গাছটি মরে গেছে। তাহলে কি ফলাফল প্রকাশ করব আমরা? তোমরা তোমাদের পরীক্ষণের ফল বিদ্যালয়ের বুলেটিন বোর্ডে লিখে প্রকাশ করতে পারো যে উপরিল্লিখিত ধাপগুলো হলো পরীক্ষণ পদ্ধতির ধাপ, এগুলো বৈজ্ঞানিক পদ্ধতিরও ধাপ। তাহলে আমরা ফলাফল পেলাম যে পানির অভাবে গাছ মারা যায়। এই যে এক একটা ধাপে এক একটা জিনিস জানতে পারলাম, পুরো পদ্ধতিটাই হচ্ছে একটি বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ। এটা একটা আমরা উদাহরণের মাধ্যমে জানলাম। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব দিয়ে তোমরা পাশে থাকো। ধন্যবাদ।